হেই ইউ বোঝানা, স্টার্ট আপ। হঠাৎ ধমকি সুরে ভেসে আসা কথাটা শুনে রীতি যেন আকাশ থেকে পড়ল। চোখ দুটো গোল গোল করে এদিক ওদিক তাকালো সে। এই মেয়ে তোমাকে বলছি। হৃদি মনে মনে চরম অবাক হলো। তাকে বলছে মানে? তার নাক কি বোঝা নাকি? লোকটার সাহস তো কম নয়। প্রফেসর হয়েছে বলে কি ক্লাসরুমে সবার সামনে যা খুশি তাই বলতে পারবে? আশ্চর্য! হৃদির ভাবনায় ছেদ ঘটিয়ে আবার সেই গমগমে গম্ভীর কণ্ঠস্বর ক্লাসরুমের দেওয়ালে বাড়ি খেয়ে ফিরে এলো। হোয়াটস দ্য প্রবলেম? ক্যান্ট ইউ হিয়ার মি? পুরো ক্লাসের সবকটা চোখ এখন হৃদির দিকে। ভয়ে আড়ষ্টতায় হৃদি কোনোমতে ব্রেন ছেড়ে উঠে দাঁড়ালো। ভয়ে গলা শুকিয়ে কাঠ। তোতলামো স্বরে বলল, আমাকে বলছেন স্যার? ওপাশ থেকে ড্যাসিং গম্ভীর চেহারা প্রফেসর ডক্টরের কণ্ঠস্বর আরও এক ধাপ চড়ে গেল। ইয়েস, ইউ টেল মি দ্য ফর্মুলা আই ওয়াজ টিচিং জাস্ট নাও। হৃদি এবার কাছুমাছু মুখ করে মাটির দিকে তাকিয়ে রইল। কি করে বলবে সে? এতক্ষণ তো তার মন ক্লাসের ব্ল্যাকবোর্ডের ছিল না। পাশে বসা জানের বান্ধবী সুমির সাথে অনর্গল ফিসফিস করে বক বক করে যাচ্ছিল। হৃদিকে এভাবে মাথা নিচু করে চুপ করে থাকতে দেখে প্রফেসর সৌহার্দ্য চৌধুরীর কপালে বিরক্তির ভাঁজ আরও চওড়া হলো। তীব্র এক ধমক দিয়ে বললেন, গেট আউট ফ্রম মাই ক্লাস। অপমানের রাগে আর লজ্জায় হৃদির চোখের কোণ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। পুরো ক্লাসের সামনে এই অপমান সে মেনে নিতে পারছে না। কাপা হাতে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চোখের জল আড়াল করতে করতে কোনো রকমে ক্লাসরুম থেকে প্রায় ছুটে বের হয়ে গেল সে। হৃদি বেরিয়ে যেতে সৌহার্দ্য বিরক্তির চরম সীমায় পৌঁছে বিড়বিড় করে বলল, এটা নাকি ডাক্তার হবে? যার ক্লাসেই মনোযোগ নেই, স্টুপিড। দেশের সেরা কার্ডিওলজিস্ট ডাক্তার সৌহার্দ্য চৌধুরী। সদ্য বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে সে। এই মেডিকেল কলেজে প্রফেসর প্লাস কার্ডিওলজিস্ট হিসেবে জয়েন করেছে মাত্র এক সপ্তাহে হলো। সৌহার্দ্য দেখতে যেমন সুদর্শন তেমনি লম্বা চওড়া গঠন। সারাক্ষণ এক শান্ত গম্ভীর ভাব মুখে লেগে থাকে। কথা বলে ভীষণ মেপে এবং কম, কিন্তু কাজের বেলায় সে এক চুলও ছাড় দেওয়ার পাত্র নয়। প্রত্যক্ষ সারহান চৌধুরী ও শাহেদা চৌধুরী একমাত্র ছেলে সে। তার ব্যক্তিত্বের আলোয় পুরো মেডিকেল কলেজ যেন মুগ্ধ। তেমনি তার কড়া মেজাজের ভয়ে তটস্থ অন্য পক্ষে হৃদিতা খান। হৃদি এই মেডিকেল কলেজের প্রথম বর্ষে এক সাধারণ ছাত্রী। গায়ের রং শ্যামবর্ণ হলে কি হবে, চোখ মুখে এক অদ্ভুত মায়াবী টান আছে। উচ্চতায় কিছুটা খাটো বলে দেখতে ঠিক যেন একটা ছোট্ট মিষ্টি পুতুলের মতো। বাইরে থেকে হৃদিকে চঞ্চল মনে হলেও তার জীবনের পেছনের গল্পটা ভীষণ বেদনার। মাত্র 15 বছর বয়সে এক দুর্ঘটনায় বাবা মাকে হারিয়ে এতিম হয়ে যায় সে। আশ্রয়হীন হওয়ার উপক্রম হলে বাবার এক পরম বন্ধুর ছেলের সাথে তড়িঘড়ি করে তার বিয়ে দেওয়া হয়। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস সেই নামমাত্র স্বামী বিয়ের পরপরই হৃদির মুখের দিকে একবার না তাকিয়ে পাড়ি জমায় বিদেশে। গত 4টে বছর কেটে গেছে। নামমাত্র শ্বশুরবাড়িতে পড়ে আছে হৃদি। কিন্তু কিন্তু যে মানুষটার নামের কবুল করছে সে মানুষটা এই দীর্ঘ 4 বছরে সে একটিবারের জন্যও হৃদির কোনো খোঁজ নেয়নি। স্বামীহীন একাকিত্ব আর অবহেলা বুকে চেপে হৃদি স্বপ্ন দেখছে ডাক্তার হওয়ার। কিন্তু কিন্তু আজকের দিনের গুরুত্বটা তার জীবনের চাকা কোন দিক ঘুরে দেবে তা বোধহয় হৃদির এখনো অজানা। দৌড়াতে দৌড়াতে এসে কলেজের মাঠের এক কোণায় জুবুথুবু হয়ে বসে পড়ল হৃদি। বুকের ভেতর থেকে দলা পাকিয়ে আসা কান্নাটা আরও চেপে রাখতে পারল না সে। দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। পরক্ষণেই সুমি হন্তদন্ত হয়ে ছুটে এসে হৃদিকে জড়িয়ে ধরল। ব্যাকুল গলায় বলল,
আরে বোকা, কাঁদছিস কেন এভাবে? এই বেয়াদব প্রফেসরটা তো এমনি আস্ত একটা খবিশ। তুই তো কাল প্রথম দিন আসিসনি। আসলে দেখতে কি হম্বিতণ্ডটাই না দেখায়। সাইম আর পৃথাকে তো কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল ক্লাসের মধ্যে। ভয়ে আজ ওরা কলেজে আসেনি। তোকে তো শুধু ক্লাস থেকে বের করে দিয়েছে। এত ভেঙে পড়ার কি আছে? হৃদি কোনো উত্তর দিল না। ওড়নার কোনা দিয়ে চোখের পানিটা মুছে টলমলে পায়ে উঠে দাঁড়ালো। সুমির দিকে তাকিয়ে একটা স্লান হাসার চেষ্টা করে বলল, আমি আমি যাই রে সুমি। আজ আজ বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি। দেরি হলে ছোট মা খুব বকাবকি করবে। সুমি বিরক্তিতে মুখ কুঁচকে বলল, আশ্চর্য হৃদি, তুই কি ওই বাড়ির কাজের লোক নাকি রে? তোর সাথে এমন ব্যবহার করে কেন? কেন? কেন তোর শ্বশুর শাশুড়ি কিছু বলেন না? একটা দীর্ঘশ্বাস বাতাসে মিলে গেল হৃদির। আকাশের দিকে তাকিয়ে বলল, ওনাদের কোনো দোষ নেই রে সুমি। ওনারা অনেক ভালো মানুষ। ওনাদের জন্য আজ আজ আমি এইটুকু পড়াশোনা করার সুযোগ পেয়েছি। কিন্তু কিন্তু যৌথ পরিবারে থাকতে হলে তো অনেক কিছু মেনে নিতে হয়। কি অদ্ভুত কপাল দেখ আমার। যার সাথে বিয়ে হয়েছে তার চেহারাটা পর্যন্ত কোনোদিন চোখে দেখিনি। অথচ দিনরাত শ্বশুর বাড়িতে শুনতে হয় বাড়ির বউয়ের নাকি এমন হতে হয়, তেমন হতে হয়। একেই বলে পোড়া কপাল। সুমি স্তব্ধ হয়ে গেল। হৃদের মায়াবী মুখটার দিকে তাকিয়ে তার বুকটা হাহাকার করে উঠল। এমন একটা ফুটফুটে নিষ্পাপ মেয়ের ভাগ্যে এত কষ্ট কেন? কেন লিখেছেন বিধাতা? সুমির মাঝে মাঝে ইচ্ছা করে হৃদের ওই পলাতক জামাইটাকে খুঁজে বের করে কষে কয়েকটা থাপ্পড় মারতে। কিন্তু কিন্তু ভাবনার মাঝেই হৃদি তাকে বিদায় জানিয়ে চলে গেল। সুমি শুধু তাকিয়ে রইল ওর চলে যাওয়ার পথের দিকে। কলেজ থেকে ফিরে দম ফেলার ফুসরত পায়নি হৃদি। সংসারের সমস্ত কাজ গুছিয়ে রান্নাবান্না শেষ করে সবাইকে খাইয়ে দাইয়ে যখন সে নিজের ঘরে ফিরল, তখন শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে। বিছানায় গা এলিয়ে দিতে কখন যে চোখটা লেগে এসেছিল। হঠাৎ করেই ড্রয়িং রুম থেকে ভেসে আসা এক কর্কশ চড়া গলায় হৃদয় ঘুমটা ভেঙে গেল। শ্বশুরের গলার আওয়াজ পেয়ে সে তরফর করে বিছানা ছেড়ে উঠল। ঘর থেকে দৌড়ে বের হয়ে সিঁড়ির কাছে আসতে তার পায়ের পাতা দুটো যেন মেঝেতে জমে গেল। ড্রয়িং রুমের সোফায় পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসে আছে এক যুবক। আর কেউ নয়, তাদের কলেজে সেই নতুন অহংকারী প্রফেসর সৌহার্দ্য। হৃদি অবাক চোখে দেখল তার শ্বশুর সারহান চৌধুরী তাকে তীব্র গলায় ধমকাচ্ছেন। সে আর কেউ নয়, এই সৌহার্দ্যই। অথচ লোকটা কেমন নির্বিকার, যেন এই ধমক, এই চিৎকার তাকে স্পর্শই করছে না। পাশে বসে শাশুড়ি শাহেদা চৌধুরী পরম চেয়ে সৌহার্দ্য পিঠে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বাড়ির বাকি সদস্যরা পাথরের মতো নীরব হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? কি হলো উত্তর দিচ্ছে না কেন? সারাহান চৌধুরী রাগে চোয়াল শক্ত হয়ে উঠল। আজ 1 সপ্তাহ হলো দেশে এসেছে, অথচ বাড়ি ফিরলে আজ। তুমি কি ভুলে গেছো তোমার একটা বউ আছে? এই বাড়িতে কারো প্রতি তোমার কোনো দায়িত্ব আছে? এতক্ষণে এতক্ষণে সৌহার্দ্য তার নীরবতা ভাঙল। চরম উদাসীন আর ঠান্ডা গলায় বলল, সব সময় তোমরা ইচ্ছাগুলো আমার উপর চাপিয়ে দেওয়া বন্ধ করো। বাবা, আমি এই বিয়ে মানি না। ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে তবে ওকে আমার সামনে আসতে বারণ করবে। খুব শীঘ্রই আমি ডিভোর্সের কার্যক্রম শুরু করে দেব। কথাটা বলে সে সোফা ছেড়ে উঠে সিঁড়ির দিকে হাঁটা ধরল। সৌহার্দ্যকে ওপরে আসতে দেখে হৃদি চট করে নিজের মাথার ওড়নাটা টেনে ঘোমটা দিয়ে রুমে ঢুকে গেল। দরজার আড়ালে দাঁড়িয়ে তার আর বুঝতে বাকি রইল না, এই নাক উঁচু বেয়াদব লোকটাই আসলে তার সেই স্বামী।
যে তাকে বিয়ের পর ফেলে চলে গিয়েছিল এবং যার কোনো খোঁজ সে জানত না। বিছানায় মুখ গুজে হু হু করে কেঁদে উঠল রীতি। বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে তার। ভাগ্যর কি নির্মম পরিহাস! কলেজে যার কাছে অপমানিত হতে হলো, সেই তার জীবনের অর্ধাঙ্গিনী হওয়ার দাবিদার। হৃদি খুব ভালো করে বুঝে গেল এই কঠিন হৃদয়ের মানুষটা তাকে কোনোদিনও নিজের করে মেনে নেবে না। পরের দিন ভোর 5টা প্রতিদিনও অভ্যাস মতো হৃদি খুব ভোরে উঠে নামাজ শেষ করলো। সবার জন্য সকালের নাস্তা তৈরি করে সে ছাদে গেল গাছে পানি দিতে। ভোরে দিগন্ত আলোয় গাছে গাছে পানি দিতে দিতে হঠাৎ তার চোখ পড়ল ছাদের এক কোণায়। কেউ একজন খালি গায়ে পুশ আপ করছে পুশ-আপ করছে। ঘামে ভেজা চওড়া পিঠ আর পেশিবহুল শরীরটা তার দিকে ভালো করে লক্ষ্য করতেই হৃদির চিনতে দেরি হলো না। ব্যক্তিটি আর কেউ নয়, সৌহার্দ্য। হৃদি ভয়ে ও সংকোচে তাড়াহুড়ো করে নিজের মাথার ঘোমটাটা আরো টেনে নিল। কোনো রকমে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য যেই না পা বাড়িয়েছে, অমনি অমনি পেছন থেকে ভেসে আসলো এক গম্ভীর গমগমে কণ্ঠস্বর। হ্যাঁ, মেঘটাওয়ালি দের ব্যাটারি, দাঁড়াও। হে ঘোমটাওয়ালি দের ব্যাটারি, দাঁড়াও। গমগমে পুরুষালী কণ্ঠস্বর আচমকা আওয়াজটা কানে আসতেই হৃদির পা দুটো যেন মেঝেতে লেপ্টে গেল। বুকটা ধক করে উঠল তার। ধমকে দাঁড়িয়ে পড়ল সে। সহর্দ এক পা করে এগিয়ে এসে হৃদির মুখোমুখি দাঁড়ালো, তবে বজায় রাখলো কিছুটা দূরত্ব। কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে হৃদির আপাদমস্তক দেখে নিয়ে কিছুটা তাচ্ছিল্য সুরে বলল, সার্ভেন্ট। ঘোমটার নিচে হৃদির ঠোঁটের কোণে একটা বিষাদময় ব্যথাতুর হাসি ফুটে উঠল। নিজের বিবাহিত জীবনে প্রথমবার নিজের বৌদ্ধ স্বামীর মুখ থেকে পাওয়া প্রথম উপাধিটা, তবে কাজের লোক। বুকটা এক পলকের জন্য চাবুকের মতন কেঁপে উঠল। সে নিজেকে সামলে নিল। এই প্রথম স্বামীর বাড়িতে স্বামীর মুখ থেকে কিছু তো শুনল, তাতে খুশি হওয়ার উচিত নাকি ভাগ্যকে দোষ দিয়ে কাঁদা উচিত, তার হৃদি বুঝে উঠতে পারল না। সে নিষ্পৃহ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। নিজের প্রশ্নের কোনো উত্তর না পেয়ে সৌহার্দ্য বিরক্তি আর এক ধাপ বাড়ল। বেশ কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে সে খিটখিটে গলায় বলল, হেই গার্ল, ডোন্ট ইউ নো হাউ টু টক? হৃদি একটা শব্দ উচ্চারণ করল না। অহেতুক কথা বাড়িয়ে লাভ নেই, আর সে এই লোকের সাথে কথা বলতেও চায় না। তাই তো সে যখন চলে যেতে উদ্যত হলো, সৌহার্দ্য পেছন থেকে আবার ডেকে উঠল, এই ঘোমটাওয়ালি তের ব্যাটারি, এক কাপ কফি নিয়ে এসো। উইদাউট সুগার। হৃদি পেছনের দিকে না তাকিয়ে দুদিকে মাথা নেড়ে ছাই দিয়ে দ্রুত পায়ে হাঁটা দিল। আর সৌহার্দ্য ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল গভীর এক জোড়া কুঁচকানো ভ্রু নিয়ে। মেয়েটার আচরণে কেমন যেন একটা অদ্ভুত রহস্য আছে। নিচে নামতেই ডাইনিং রুমের দিক থেকে রিমা চৌধুরী চিৎকার ভেসে এলো। হৃদিকে দেখেই তিনি খেকিয়ে উঠলেন, বাহ রে নবাবজাদি, আজকে দেখছি সাপের প্যাঁচ পা দেখছে। বাহ রে নবাবজাদি, আজকে দেখছি সাপের পাঁচ পা দেখছে। তা জামাই তো গোনেও না, আসি মাত্র ডিভোর্সের কাগজ ধরাই দিছে, তবুই এত তেল কেমনে আসে? রিমা চৌধুরী হলেন সারহান চৌধুরীর ছোট ভাই সারবান চৌধুরীর স্ত্রী। ভীষণ খিটখিটে আর কুটিল স্বভাবের এই মহিলা শুরু থেকেই হৃদি তাকে দুচোখে সহ্য করতে পারেন না। এতগুলো কটু কথার জবাবেও হৃদি কোনো প্রত্যুত্তর করল না। প্রতিবাদ করার ভাষা সে হারিয়ে ফেলেছে। বহু আগেই এই বাড়িতে একটা জড়বস্তুর মতো, কিংবা একটা অবৈতনিক কাজের মেয়ের মতো থাকাটাই এখন তার নিয়তি। একা একটা মেয়ে মানুষ এই সমাজের কিছু হাইনাদের কাছে নিরাপদ না বলেই মুখ বুজে পড়ে থাকা। সে চুপচাপ রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ল। একটু পরেই
বাড়ির সবাই একে একে ঘুম থেকে উঠে পড়বে। তার আগেই সব কাজ শেষ করতে হবে, নয়তো নয়তো আজ মেডিকেল কলেজে ক্লাস মিস হয়ে যাবে। এইবারই বড় বউ অর্থাৎ হৃদির শাশুড়ি শাহেদা চৌধুরী বেশিরভাগ সবসময় অসুস্থ থাকেন। তীব্র ডায়াবেটিসের কারণে শরীরটা বেশ ভারী হয়ে গেছে, চলাফেরা করতে কষ্ট হয়। তাই তিনি সংসারে এই কাদা ছড়াছড়ির মধ্যে থাকেন না। আর সেই সুযোগেই পুরো বাড়ির ওপর রাজত্ব চালান রিমা চৌধুরী। হৃদি যখন আপন মনে রুটি বেলছিল, ঠিক তখন রান্নাঘরে ঢুকলো সাথী। সাথী হলো রিমা বেগমের পুত্রবধূ, আরহান চৌধুরীর স্ত্রী। তবে শাশুড়ির মতো সে কুটিল নয়, বরং অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের শান্ত মায়াবী একটা মেয়ে। হৃদিকে সে নিজের আপন বোনের মতোই ভালোবাসে। সাথী মুখে একটা ম্লান হাসি টেনে বলল, আজকে আজকে একটু দেরি হয়ে গেল রে হৃদি। সবাই উঠে পড়ছে প্রায়। তোর কতদূর হলো? চল ভাতিজিটা আমি করে ফেলি। রুটি বেলাতে বেলাতেই হৃদি আলতো হেসে বলল, এই তো ভাবি, প্রায় হয়ে গেছে। ভাজি আমি সকালে উঠেই রেগে ভাবি আমি সকালে উঠেই করে রেখেছি। তুমি বাচ্চাদের দেখো, ওরা উঠছে না রে ঘুমাচ্ছে। সারা রাত একটুও ঘুমাতে দেয় না, খুব জ্বালিয়েছে। তাই তো আমারও উঠতে দেরি হয়ে গেল। তোহা আর জোহা সাথী 1.5 বছর ছোট, যমজ কন্যা সন্তান। ওদের কথা মনে পড়তে দিদির চোখ মুখ মাতৃত্বের এক অদ্ভুত মায়া ফুটে উঠল। সে মুচকি হেসে বললেন, তো তুমি গিয়ে ওদের জন্য খাবার বানিয়ে নাও, ভাবি আমি এদিকটা সামলে নিচ্ছি। সাথে জোর করে হৃদের হাত থেকে বেলুনটা কেড়ে নিয়ে বলল, দূর, তুই যা তো, টেবিলে নাস্তা দিয়ে আয়, বাকিগুলো আমি করে দিচ্ছি। বাকিগুলো আমি করে নিছি। আর তোর তো আবার কলেজ আছে, লেট হয়ে যাবে না? সাথে জোরাজুরিতে হৃদে আর না করতে পারল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। নাস্তার প্লেটগুলো হাতে নিয়ে ডাইনিং টেবিলে আসার সময় হৃদের বুকের ভেতরটা কেমন যেন দূর দূর করছিল। বুক ছেড়ে একটা অজানা আকাঙ্ক্ষা জাগছে, এই বুঝি আবার সৌহার্দ্যর সামনে পড়ে যায়। প্রবাদেই তো আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্লেটগুলো টেবিলে সাজিয়ে রেখে হৃদি যেই না দ্রুত পায়ে চলে যেতে যাবে, অমনি পেছন থেকে সৌহার্দ্য সেই গম্ভীর গমগমে কণ্ঠস্বর তীরের মতো এসে বিঁধল তার পিঠে। এই স্টুপিড ঘোমটাওয়ালি, তোমাকে বলেছিলাম না কফি দিতে? হঠাৎ এই মেঘগম্ভীর আওয়াজে হৃদয় চমকে উঠল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো তার। সে চটজলদি মাথার ঘোমটাটা টেনে মুখটা আরো আড়াল করে নিল, যেন মানুষটা প্রথম দেখাতেই তাকে বাড়ির কাজের লোক ভেবে নিয়েছে। তার সামনে কোনোভাবেই সে নিজের পরিচয় প্রকাশ করতে চায় না। কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর। হৃদে পাশ কাটি চলে যেতে নিলে সৌহার্দ্য চেয়ার ছেড়ে দাঁড়িয়ে রুক্ষ স্বরে বলল, হেই হেই, হোয়াটস ইয়োর প্রবলেম? হোয়াট আরেন্ট ইউ স্পিকিং? আর ইউ মিউট? হৃদির ঠোঁট দুটো ভয়ে জমে বরফ হয়ে গেল। সে যদি এখন একটা শব্দ উচ্চারণ করে, আর সৌহার্দ্য যদি তার কণ্ঠ চিনে ফেলে, যদি জেনে যায় যে কাল ক্লাসে যে মেয়েটাকে সে এত অপমান করেছিল সেই তার ঘরের বউ, হৃদি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। কোনো উত্তর না দিয়ে ঝড়ের বেগে পাশ কেটে চলে গেল। সৌহার্দ্য চরম বিরক্তিতে বুক কুঁচকে দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলল, মিউট বেবি, বোবা একটা মেয়েকে বাড়িতে রেখেছো কেন? রেখেছে নাকি? নাস্তা আর খাওয়া দাওয়ার পাট চুকাতে গিয়ে আজ অনেকটা লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে করে মেডিকেল কলেজে গেট দিয়ে করে ঢুকছিল হৃদি। মাথা কিছু করে হাঁটার কারণে হুট করেই সামনে থাকা শক্তপোক্ত চওড়া একটা দেয়ালের মতো শরীরের সাথে তার জোর ধাক্কা লাগলো। ভারসাম্য হারিয়ে হৃদি যখন ছিটকে পড়ে যেতে নিচ্ছিল, ঠিক ঠিক তখনই দুটি বলিষ্ঠ শক্ত হাত
অতীব শক্তিতে তার কোমর জড়িয়ে ধরে পতন থেকে রক্ষা করলো। ধক করে ওঠা বুকে রীতি যখন চোখ তুলে তাকালো, তার নিঃশ্বাস যেন আটকে গেল। সৌহার্দ্য কপাল কুঁচকে তীব্র চোখে তার দিকে তাকিয়ে আছে। সেই চেনা গম্ভীর গমগমে স্বরে সে বলে উঠল, হে ইউ লিটল ডাবল কুইন, চোখ কোথায় রেখে হাঁটো। কথাটা কানে যেতেই হৃদির শ্যামবর্ণ মুখটা রাগে ও অপমানে লাল হয়ে উঠল। গত দুদিনের জমানো সব রাগ যেন বাঁধ ভেঙে উপচে পড়তে চাইল। এই লোকটা নিজেকে কি ভাবে? কাল থেকে কখনো বোচা নাক, কখনো দেয়ার ব্যাটারি, আর এখন টেবল কুইন। এমনকি নিজের ঘরে নিজের স্ত্রীকে সার্ভেন্ট বানাতেও যার বাঁধেনি। সেই নাক উঁচু বেয়াদব লোকটার ওপর হৃদি আর কোনো নিয়ন্ত্রণ রইল না। সে দাঁতে দাঁত চেপে রাগে চোখে তাকিয়ে কিরমির করে বলে উঠল, আপনি আপনি টেবল কুইন, নিজে থেকে হারতে পারেন না। সৌহার্দ্য কিছুক্ষণ অবাক হয়ে কপাল কুঁচকে তাকিয়ে রইল। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে গমগমের স্বরে বলল, স্টুপিড, ওটা নট টেবল কুইন, ওটা টেবল কিং হবে। এই ভাঙা মাথা নিয়ে কে বলছে তোমাকে ডাক্তারি পড়তে? সৌহার্দ্য এমন ঠান্ডা মাথার তীব্র অপমানে হৃদি এক মুহূর্তের জন্য লজ্জায় কুঁকড়ে গেল। নিজের ব্যাকরণগণ ভুলটা বুঝতে পেরে রাগে চোখ মুখ খিচে বলল, আপনাকে আপনাকে কেন বলতে হবে? সৌহার্দ্য এবার সত্যি প্রচুর বিরক্তি হলো। তার শান্ত নিয়মতান্ত্রিক জীবনে মুখে মুখে তর্ক করা বা বেশি কথা বলা মানুষ সে একদম সহ্য করতে পারে না। সে এবার বেশ কড়া আর রাগান্বিত স্বরে শাসন করা ভঙ্গিতে বলল, স্টুপিড, শিক্ষক বাবার সমান হয়, মুখে মুখে তর্ক করবেন না। বলেই সে হৃদির দিকে আর এক পলকও না তাকিয়ে গটগট করে করিডোর দিয়ে হেঁটে চলে গেল। ওর যাওয়ার পথে দিকে হৃদি একদম আকাশ থেকে পড়ল মতো হা করে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, কি অদ্ভুত লোক রে বাবা, ভালো করে জামাই হয়ে উঠতে পারল না, তার আগেই সোজা বাবার আসনে চলে গেল। সে বিরক্তি আর ক্ষোভে নাক মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, নাক উঁচু বেয়াদব একটা লোক। কিরে জানেমান, কি এত গভীর চিন্তা করছিস? হঠাৎ সাইম পৃথা আর সুমি এসে হৃদির চারপাশ থেকে জড়িয়ে ধরতেই হৃদি তার ভাবনার জং থেকে বাস্তবে ফিরে এলো। সাইম বৃথার কাঁধে হাত রেখে হৃদি মলিন মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করেছিল। হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে বলল, আমি আমি আজকে অ্যাসাইনমেন্টটা করতে পারি নাই রে, কালকে একদম সময় পাইনি। সুমি সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতেই হৃদির হাতটা চেপে ধরে বলল, কি আর করবি বল, তোর যা পরিস্থিতি আমরা তো সব জানি। এক কাজ করি চল, আজকে আজকে আমরা চারজন মিলে স্যারের বা ঝাড়ি খাই। কপালে আজ নির্ঘাত ক্লাস থেকে বের হওয়া আর 0 অ্যাটেন্ডেন্স আছে। বেথা ভয় পাওয়া গলায় বলল, ওই নতুন প্রফেসর যা স্ট্রিক্ট, আমাদের সহজে ছাড় দেবে বলে তো মনে হয় না। সুমির কথার মাঝে সাইম একটু বিজ্ঞের মতো মাথা নেড়ে ফোর কাটল। আরে ব্যাটটা কেমন যেন সারাক্ষণ বৌমরা বেতবাতের মতো মুখটা কালো করে রাখে। সাহেবের মুখে সৌহার্দ্য এমন নিখুঁত বর্ণনা শুনে রীতি না হেসে পারল না। তবে তবে গলায় খাবার আটকে যাওয়ার মতো করে হালকা কেসে উঠল। পৃথা সায়েমের মাথায় একটা ঘাটটা মেরে বলল, আরে গাধা, ওটা বিধবা হবে না, ওটা পিপন্তিক হবে। সায়েম মাথায় হাত দিয়ে ভাবার ভং করে বলল, বাপরে বাপ, আমার মাথায় এত বড় বড় শুদ্ধ বাংলা শব্দ আসে না। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই পরবর্তী পর্ব দ্রুত আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।